50,000 লোকের বিরুদ্ধে অভিযোগ আছে। আওয়ামী লীগ তো 50,000 না। তো প্রতীক ছাড়া নির্বাচনে যে মনে হয় সে হোক, আপনার বলার দরকারটা কি? ইউ আর ক্রিয়েটিং প্রবলেম। শেখ হাসিনা তো এখানে আসছে, আসার পরে যুদ্ধ করার সময় যারা আমাদের বিরোধিতা করছিল তাদেরকে ছাড়ে নাই। এই যে প্রতিহিংসার রাজনীতি করবেন না, ইটস এ সফট টোন টু আওয়ামী লীগ। কারণ এই 16 বছরের কর্মকাণ্ড তো আওয়ামী লীগই ঘটাইছে। আপনি যদি নৈতিকতার ভিতরে না থাকেন, আপনি নৈতিকতা দেখাতে পারবেন না। আবার উনি বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দায়িত্বটা আইসিটির, মানে কোর্টের। এটা তো ঠিক আছে, ওই আইন সংশোধন করা হয়েছে, বাতিল করবে কিনা, দল নিষিদ্ধ করবে কিনা কোর্ট ডিসাইড করবে। এটা তো এই মুহূর্তে এটার সাথে রিলেভেন্ট না, প্রাসঙ্গিক না। আপনার দল নিষিদ্ধ হয় নাই, পরিষ্কার, আজকে পর্যন্ত দল পরিষ্কার আছে। ওনরাই আবার বলছেন আওয়ামী লীগ কিন্তু স্থানীয় নির্বাচনে নির্বাচন করতে পারবেন, বলছে তো। যাদের বিরুদ্ধে অভিযোগ নেই, শর্ত সাপেক্ষে যাদের বিরুদ্ধে অভিযোগ নেই তো ভেক্টর, যাদের বিরুদ্ধে অভিযোগ নেই তারা বাদে 50,000 লোকের বিরুদ্ধে অভিযোগ আছে। আওয়ামী লীগ তো 50,000 না। সুতরাং আপনি বৈধ করে দিচ্ছেন, একদিকে তার কার্যক্রম নিষিদ্ধ। আপনার তো আরেকটা দিক বলার দরকার নাই, কারণ স্থানীয় সরকার নির্বাচন তো হবে প্রতীক ছাড়া। তো প্রতীক ছাড়া নির্বাচনে যে মনে হয় সে হোক, আপনার বলার দরকারটা কি? ইউ আর ক্রিয়েটিং প্রবলেম, অর ইউ আর গিভিং একটা মেসেজ দিচ্ছেন করো নির্বাচন। এটা তো দুই দিকে খেলা বলে এটাকে। এটা নৈতিকতার ভিতরে পড়ে না। যেই নৈতিকতা উনি বললেন, ওনারও নৈতিকতার মধ্যে পড়ে না। আমি মনে করি এটা অতিরঞ্জিত বাড়াবাড়ি কথা ওনার। আপনি ওয়েলকাম করবেন কেন তাদেরকে? যে যারা, আপনি যখন প্রতীক থাকবে না তখন তো কে করে না করে। এখন ওবায়দুল কাদের সাহেব যদি এসে উপজেলায় নির্বাচন করে তাহলে তো সবাই চিনবে তারে, তাই না? কিন্তু ওবায়দুল কাদের বিহীন যারা, যাদেরকে শরীফ ভাই চেনে না, বলুক না শরীফ ভাই কয়জন আওয়ামী লীগের লোকরে চেনে? সারা বাংলাদেশে 500 লোকের চেনেন, কথার কথা। সুতরাং সে যদি প্রতীক ছাড়া দাঁড়াক, এটা তো আমার বলার দরকার নাই। আচ্ছা, এইবার আসেন আপনি আওয়ামী লীগ মাঠে নামতে পারবে কিনা, বা কি বললেন বড় গলা, আওয়ামী লীগের বড় গলা হতে অনেক সময় লাগবে। একটা জিনিস মাথায় রাখেন, আর তখন ক্ষমতায় ছিল পাকিস্তানের মুসলিম লীগ, তাই না শরীফ ভাই? আমি যদি ভুল না করি, সেখানে আমাদের বৈষম্য নিয়ে লড়াই হইল। ইনফ্যাক্ট লড়াইটা হলো বৈষম্য, পক্ষপাতিত্ব। যেমন আমার দেশ থেকে নিউজ প্রিন্টের এই পাট টাট সব যাইতো, এরপরে যে কাগজটা তৈরি হয়ে আসতো আমরা অনেক বেশি দাম দিয়ে কিনতাম। মানে এইরকম বৈষম্য, বিভিন্ন বিষয়ে বৈষম্য ছিল নাকি শরীফ ভাই? বৈষম্যগুলো ছিল। সেই বৈষম্য থেকে আমাদের আন্দোলন শুরু। সেখান থেকে একটা পার্টি হইল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। এটার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ভাসানী সাহেব। সময়ের ব্যবধানে শর্টকাট বলি, এত বড় লম্বা ইতিহাসের কারণ নাই এখানে। শর্টকাটে চলে আসলো আওয়ামী বাদ দিয়ে, আরে মুসলিমটা শব্দটা বাদ দিয়ে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। স্বাধীনতার পর তার নাম হইল বাংলাদেশ আওয়ামী লীগ। এই হলো তার পট পরিবর্তন। এখন দেখেন, বৈষম্যের বিরুদ্ধে তাদের আন্দোলন ছিল, সেই আন্দোলনটাকে কেন্দ্র করে গুলিও খাইছে এই দেশের মানুষ। গুলি বুকে এই দেশ বলবো না, তখন পূর্ব পাকিস্তানের লোক গুলি টুলি খাইয়ে শেষ পর্যন্ত আমরা ভূখণ্ড ভাগ করে ফেললাম, আমরা স্বাধীনতা নিলাম। তখন যারা বিরোধিতা করছিল তারাই আজকের জামাত, ঐতিহাসিকভাবে তারা। সেই ব্যক্তিগুলা নাই, বাট সেটা বলছি। তাহলে তারপরে 75 সালে সপরিবারে নিহত হইলেন শেখ হাসিনা, আরে শেখ হাসিনার পরিবারের সবাই। শেখ হাসিনা তারপরে সময়ের ব্যবধানে আবার আসলেন 2000 সম্ভবত 21 বছর পরে ক্ষমতায় আসলেন। আর 76 সালে না 81 সালে দেশে আসলেন। আচ্ছা, আপনি আমারে বলেন তো, রাজনীতি একটা তপ্ত আগুন। আমি আগুনের কুণ্ডি আমি বারবার বলি। শেখ হাসিনা তো এখানে আসছে, আসার পরে তার অন্য সাইডে আমি যাব না, আমি বলছি রাজনীতি কত নির্মম খেলা। সে কিন্তু ওই যে তখন যে যুদ্ধ করার সময় যারা আমাদের বিরোধিতা করছিল তাদেরকে ছাড়ে নাই তো, যতটুক পারছে। আবার বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধও নিয়েছেন। এটা কেন বলছি আমি? রাজনীতি খুব নির্মম হাতে দমন করতে হয়, মানে আপনাকে কঠিন হইতে হবে, জায়গাটাই কঠিন। এখানে আপনাকে কেউ সাইড দিবে না। ঠিক আপনি তখন ক্ষমতা আইসা আপনি যদি সফট কর্নারে, তারপর তার লম্বা সময় পাড়ি দিল, কত চড়াই উচ্চাই, আয়নাঘর বানাইলেন, লোক হত্যা করলেন, গুম করলেন, ইত্যাদি ইত্যাদি। আমি সেটা নিয়ে সমালোচনা করতেছি না, আলোচনাও করতেছি না, কারণ আমার রাষ্ট্র কী করতে তাই তো আমি দেখতেছি। আমরা বললে লাভটা কি? কিন্তু প্রশ্ন হচ্ছে
এটা করার পর একটা সময় এসে কিন্তু আমরা একটা বার্তা পাইলাম, আজকে যারা ক্ষমতা তারা কি বললেন, আমরা প্রতিহিংসার রাজনীতি করব না। এই যে প্রতিহিংসার রাজনীতি করবেন না, ইটস এ সফট টোন টু আওয়ামী লীগ। কারণ এই 16 বছরের কর্মকাণ্ড তো আওয়ামী লীগই ঘটাইছে। তা আপনি যখন বলবেন যে আমরা প্রতিহিংসার রাজনীতি করব না, ফাইন, আমি আমার প্রতিহিংসার রাজনীতি না করতে পারি, কিন্তু অন্য যারা ভিকটিম হয়েছে নানানজন তো নানান কারণে, আমরা তো মায়ের ডাকের ব্যাপারটাও তো জানি। মায়ের ডাক যারা আসছিল তারা তো কোনো রাজনীতিবিদ না, তারা তাদের সন্তান হারানোর বেদনা নিয়ে আসছে, সন্তান গুম হওয়ার বেদনা নিয়ে আসছে। তো আপনি যখন বলবেন প্রতিহিংসার রাজনীতি করবেন না, ভালো কথা, এটা আপনার ইন্ডিভিজুয়াল হতে পারে, আমি তো সামষ্টিক সবারটা বলতে পারবো না। পাশাপাশি আপনি দেখেন প্রতিহিংসার রাজনীতি যে করতে চায় না, মানুষ যে কত মোহর মধ্যে থাকে। আপনি ইলিয়াস আলী গুম হয়েছে, তার ওয়াইফ কিন্তু পার্লামেন্টে আছে। মতিউর রহমান নিজামীর ছেলে বোধহয় আরমান নাকি কাশেম, মীর কাশেমের সাহেবের ছেলে আরমান, মীর কাশেম সাহেব মৃত্যুদণ্ড প্রাপ্ত, আরমান নাকি আয়নাগরে ছিল, অথচ তাদের প্রেজেন্সেই কিন্তু গুম অধ্যাদেশটাকে আইনি রূপ দেয় নাই, বাতিল করা হয়েছে। তারা কিন্তু নির্বিকার। এটার মান হচ্ছে মানুষের লোভ মোহ সব ভুলে যায়। কেন কথাটা স্বাভাবিকভাবে কই, আপনাদেরকে তো টাচ করে নাই। এবং আপনি দেখেন একটা দল যখন ক্ষমতা থেকে চলে যায়, আমরা শরীফ ভাই আলোচনা করতেছি, আমরা আলোচনা করতেছি, একটা দল চলে যেতে পারে রাজনীতির থেকে, ক্ষমতা আজকে আপনি আছেন কালকে, কিন্তু তার এমন কোনো দল পাই না যার শুধু আদর্শ নিয়ে আমরা আলোচনা করতে পারি, যে ওই দলটার এই আদর্শ, শুধু আদর্শের উপরেই থাকবো এবং তার মতো দলের ক্ষমতা আসা উচিত। আমরা কিন্তু এইভাবে একটা দল খুঁজে পাচ্ছি না, মুখে যাই বলি না কেন। এই যে পাচ্ছি না, এটার মানে হচ্ছে দেশে রাজনীতি নাই, দেশে আছে ক্ষমতায় যাব। নাহলে রাজনীতি যদি থাকে আপনার আলোচনা থাকবে না কেন? রাজনীতি থাকলে আলোচনা থাকবে না কেন? এখনো তো শেরে বাংলার আলোচনা করি, এখনো মাওলানা ভাসানীর আলোচনা করি, এখনো বেগম রোকেয়ার আলোচনা করি, এখনো কবি নজরুল ইসলামের আলোচনা করি। তারা তো রাজনীতি করে গেছে। রাজনীতি মানে ক্ষমতায় যাওয়া না। আর যে রাজনীতি ক্ষমতায় যাওয়া, তাদের কোনো আদর্শ আলোচনার ইতিহাস থাকে না। এই যে বলতেছে আমরা প্রতিহিংসার রাজনীতি করব না, এটা কি, এটার জন্য কি আমাকে আওয়ামী লীগ এই ক্ষমতাসীন দলরে একবারও মহাপুরুষ ভাববে বলে আপনি মনে করেন? আচ্ছা, যদি তাদেরকে মহাপুরুষ ভাবে, প্রতিহিংসার রাজনীতি করব না, সেটাও তো তাকে আহ্বান করার সহায়ক। যেমন মহাপুরুষ, আমরা নামলে কিছু হবে না। কিংবা উল্টাটা যদি ভাবে যে এরা মহাপুরুষ হয়েছে কি, আমাদেরকে ভয় পায় নাকি, তাও তো মাঠে নামতে পারে। শরীফ ভাই যে একটা কথা বলল, এত আয়োজন কেন তাদেরকে নিয়ে? আপনি আমাকে বলেন, মাঠে বিজিবি নামছে, মাঠে আনসার নামছে, মাঠে পুলিশ নামছে, সেনা সদস্য আছে। আপনি আজকে 23শে জুন চট করে এদেরকে নামায় দেওয়ার মতো কি ঘটনা ঘটছে? আপনারা স্ট্যান্ড বাই থাকতে পারতেন, পুলিশ যদি ব্যর্থ হইতো দেখতেন। অথচ এর পাশাপাশি যদি বক্তব্য এইটা আসে, আওয়ামী লীগ নিষিদ্ধ করবে কোর্ট, তার মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই, আবার স্থানীয় নির্বাচনে আপনি ইলেকশন করতে পারবেন প্রতীকবিহীন। আপনি কতগুলা বার্তা দেখেন না। 3 নম্বর আসেন, প্রতিহিংসার রাজনীতি করব না, সবই তো তাদের ফেভারে। এই সব কথাগুলোই তো তাদের পক্ষে যায়। আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই, কার্যক্রম নিষিদ্ধ, আবার সরকার পক্ষ বলছে আপনার স্থানীয় নির্বাচন করতে পারবেন প্রতীকবিহীন। হ্যাঁ, আনসার বিজিবি যাদেরকে নামাইলেন, এরা তো 16 বছর পুরানো। এই সরকার আসার পর বা ইউনূস সরকার আসার পর আর্মি, আনসার, কোথাও কি কিছু রিক্রুটমেন্ট হয়েছে? আমি কথার কথা বলছি, তো সেই পুরনোই তো। এখন যদি 2 দল মারামারি করে, কথার কথা বলছি, 2 দল যদি মারামারি করে, ওরা যাবে কোথায়? এই বিজিবি আনসার, এটা তো সেই আওয়ামী লীগের। আবার তাদের জন্য নির্বাচন নিষিদ্ধ না, স্থানীয় নির্বাচন সামনে আসেই তো। স্থানীয় নির্বাচন যদি নিষিদ্ধ না হয়, আমি প্রচার করব না কেন? নির্বাচন মানেই তো প্রচারণা। আপনি তো আমাকে নির্বাচন, আমি তো নৌকার স্লোগান নিয়ে নামবো না, আমি দলবাইন্দা নামবো নির্বাচনে, অমুকের ভোট দিন। বিষয়গুলো কি? এটা কি ভীতু তারা না মহাপুরুষ হইতেছেন? আপনি মহাপুরুষ হন আর ভীতু হন, দুইটা সুবিধাই আওয়ামী লীগ পাবে, খুব পরিষ্কার। এইবার আসেন, দুইটাই বলছেন যে ভীতু হলেও সুবিধা পাবে, মহাপুরুষ হলে আমার কিছু বলবে না। আমি যদি বলতেছি না আমি প্রতিহিংসার রাজনীতি করব না, আমরা এটা চাই না,
তাহলে প্রতিহিংসার রাজনীতি না কেন? আপনি 16 বছর সমস্ত কর্মকাণ্ড প্রতিটারই তো আইনি বিচার হয়, প্রতিটার তো আইনি বিচার হয়। আপনি একটা দেশের বিডিআর হত্যা হয়েছে 57 জন আভ্যন্তরীণভাবে, এই দেশটার সার্বভৌমত্ব তো নাই, মানে ইন্টারনাল সার্বভৌমত্ব নাই। আবার যদি ধরেন এক্সটার্নাল রোহিঙ্গা ঢুকছে 10 লাখ, তাহলে আপনি যদি আর্মির রোলটা আনেন, দেশের ইন্টারনাল সার্বভৌমত্ব এক্সটার্নাল সার্বভৌমত্ব যদি ধরেন, তাহলে এটার দায়িত্ব কার? আর্মি, ফাইনালি আর্মি। আচ্ছা, তাহলে 57টা অফিসার মারা গেল, আমরা আমাদের প্রোটেকশনে ব্যর্থ। আমাদের কাছে কি সিগন্যাল ছিল না? আমার তো জানতে হবে, বুঝতে হবে আমি ব্যর্থ। আবার সমস্ত জিওসি, জেনারেল অফিসার কমান্ডিং বলা হয় ক্যান্টনমেন্টে, যার যার এরিয়াকে বলা হয় ওটা তার এরিয়া, জিওসি, এরিয়া কমান্ডার। তো সমস্ত জিওসির প্রত্যেকের আলাদা আলাদা ম্যাপটা যদি একত্র করেন, তাহলে সেটা হবে বাংলাদেশ। তাহলে রোহিঙ্গা যখন ঢুকতেছিল ওটাও কোনো জিওসির ম্যাপের মধ্যে আছে। তাহলে আমরা করলাম কি? পাশাপাশি আপনি এখন লেটেস্ট ইন্টারনাল আসেন, লেটেস্ট ইন্টারনাল আসলে আমরা বহু বিষয়ই তদন্ত করি। যেমন ধরেন সম্প্রতি কথা আসছে যে মায়ের ডাকের কথা বললাম। আচ্ছা, এই যে একটা সম্প্রতি হয়েছে যে বাংলাদেশে একটা হিন্দু প্রদেশ বানানো হবে, প্রয়োজনে সব হিন্দু একত্রিত হবে। আপনি যেই বলুক না কেন, আপনি যদি স্বাধীন রাষ্ট্রের ভিতরে জিনিসটা চিন্তা করেন, রাষ্ট্রদ্রোহী হয়েছে আমি বলবো না, যে রাষ্ট্রদ্রোহী এই মুহূর্তে হয়ে গেছে ধরে নিলাম, কিন্তু আপনি যদি একটা অঞ্চলকে বলেন যে এইটাকে আমি এই হিন্দুদের প্রদেশ বানাবো, এখানে তো শুধু হিন্দু নাই, এটার মানে হচ্ছে এক্সচেঞ্জ করতে হবে। এখানে যে মুসলমান আছে তাদেরকে বের করে দিতে হবে, বাংলাদেশের অন্য জায়গায় যে হিন্দু আছে তাকে এখানে ঢুকাইতে হবে, তাইলে না হিন্দু প্রদেশ হবে।